সকলকে স্বাগত আমার চ্যানেল ইউনিক স্কিলে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে নয়, ব্যবহারিক জীবনেও তার প্রচুর প্রয়োগ রয়েছে। সেটা হচ্ছে স্ক্রু থ্রেড। তা আমরা সেই সম্বন্ধে আজকে জানব যে স্ক্রু থ্রেড কী কী টাইপের হয়, কোথায় কীভাবে ব্যবহার হয়, কী কী পার্টস এলিমেন্টস আছে, হ্যাঁ, আরও কিছু কিছু টার্ম আছে যেগুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে যাওয়া যাক আজকের টপিক্সে। তাহলে আজকের টপিক্স স্ক্রু থ্রেড। প্রথমে জেনে নেব, মানে স্ক্রু থ্রেড অনেক রকমের হতে পারে, তো প্রধানত আমরা দুই রকমের বলবো। কি কি? এক্সটার্নাল থ্রেড আর একটা হচ্ছে ইন্টারনাল থ্রেড। অর্থাৎ আমাদের যে বোল্ট থাকে, বোল্ট যার বহির্ভাগে থ্রেড কাটা থাকে, যাকে আমরা এক্সটার্নাল বলি, আর নাট যার মধ্যে ভিতরের দিকে থ্রেড কাটা থাকে, সেটাকে আমরা বলবো ইন্টারনাল থ্রেড। তাহলে মেনলি এক্সটার্নাল থ্রেড আর ইন্টারনাল থ্রেড। এছাড়াও থ্রেডের প্রচুর প্রকারভেদ আছে, সেগুলো আজকের ক্লাসে আলোচনা করা যাবে না, তাহলে ক্লাসটা অনেক লম্বা হবে। তো আজকে আমরা মূলত যেটা যাব সেটা হচ্ছে পার্টস এলিমেন্টসের উপরে। তো দেখে নিই। তার আগে আমরা জেনে নেব যে আমাদের এই স্ক্রু থ্রেড ব্যবহার কোথায় হয়। আমরা এর আগে বললাম যে আমাদের শুধু ইন্ডাস্ট্রি নয়, আমাদের ব্যবহারিক জীবনেও অনেক ব্যবহার আছে। তো কি কি ব্যবহার হয়? তো আমাদের স্ক্রু থ্রেড অ্যাজ এ ফাস্টেনার, কোনো দুটো কাজের বস্তুকে জোড়া দেওয়ার জন্য তো আমাদের স্ক্রু থ্রেড লাগেই। সেটা আমরা নিজেরাও দেখেছি। ইন্ডাস্ট্রিতে বড় বড় যে ইয়েগুলো হয়, সেটগুলো হয়, সেগুলো তৈরি হয়, বড় বড় ব্রিজ যে তৈরি হয়, সব তৈরি হয়। এবং বাড়িতেও আমরা প্রচুর এই নাট বোল্ট মানে থ্রেড আমরা ব্যবহার করে থাকি। তাহলে অ্যাজ এ ফাস্টেনার, দুটো কাজের বস্তুকে জোড়া দেওয়ার জন্য কিন্তু আমরা থ্রেড ব্যবহার করে থাকি। আর কোথায় ব্যবহার করে থাকি? আমরা কোনো মোশনকে চেঞ্জ করতে গেলে, গতিকে চেঞ্জ করতে গেলে, অর্থাৎ রোটারি মোশনকে লাইনার মোশনে যদি কনভার্ট করতে যায়, বা লাইনার মোশনকে রোটারি মোশনে কনভার্ট করতে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্ক্রু থ্রেড লাগে। যেমন কি, আমি ধরো এইভাবে ঘোরাচ্ছি, আর আমার মুভমেন্টটা হচ্ছে এই দিকটাতে, লাইনার মুভমেন্ট হচ্ছে। এটা আমরা কোথায় দেখেছি? আমরা যারা টেকনিক্যালের ছেলে, আমরা দেখেছি ভাইসে দেখো, আমরা স্পিন্ডেলটা যখন ঘোরাচ্ছি, তো আমাদের মুভেবল জটা কী হচ্ছে? সামনের দিকে যাচ্ছে। আবার যখন এইটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তখন কী হচ্ছে? পেছন দিকে আবার মানে খুলে আসছে। তো এই যে আমরা তো ঘোরাচ্ছিলাম স্পিন্ডেলটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে রোটারি মোশনটা কী হলো? কনভার্ট হয়ে গেল লাইনার মোশনে, রৈখিক মোশনে, গতিতে পরিবর্তন হয়ে গেল। তাহলে মোশন চেঞ্জ করতে আমাদের একটা কাজে লাগছে। তাছাড়া আবার কোথায় লাগছে? গতিকে আমরা কন্ট্রোল করতে গিয়ে কোথাও আমরা গতিকে কমাবো, বাড়াবো, সেক্ষেত্রেও আমাদের কিন্তু থ্রেডের কিন্তু ভূমিকা অপরিসীম। আমরা যদি লেথ মেশিনে দেখি, আমরা গিয়ার চেঞ্জ করে আমরা কিন্তু গতি অনেক কমাচ্ছি, বাড়াচ্ছি। আমরা যদি ড্রিলেও দেখো তুমি, সেখানেও আছে গিয়ার অনেক ক্ষেত্রে। তো গিয়ার ধরো একটা বড় গিয়ার আছে, এটা ধরো ক্লকওয়াইজ ঘুরলো। এখানে যদি আমি এটা যদি ড্রাইভার গিয়ার যদি হয়, এর সাথে যদি আমরা একটা ছোট গিয়ারকে লাগিয়ে দিই, এটা যদি চালিত গিয়ার বা ড্রাইভ অ্যান্ড গিয়ার হয়, তাহলে কী হবে দেখো, এইটা যখন এক পাক ঘুরবে, এইটার অনেক গতি বেড়ে যাবে, অনেক বেশি পাক ঘুরবে। তাহলে এইখানে যে শ্যাফট আছে ড্রাইভার গিয়ারের, এইটা যখন এই গিয়ারটা একবার ঘুরবে, ড্রাইভ অ্যান্ড গিয়ার কিন্তু বেশ কয়েক পাক ঘুরে যাবে। তাহলে এখানে কিন্তু স্পিড বেড়ে যাবে। ঠিক আবার যদি উল্টোটা করি, যে ড্রাইভার গিয়ারটাকে ছোট করলাম আর ড্রাইভ অ্যান্ড গিয়ারটাকে বড় করে দিলাম, সেখানে আমরা গতি কমাতে পারবো। এইভাবে কিন্তু আমরা গতিকে কন্ট্রোল করতে পারছি, কারণ এখানে থ্রেড থাকে, আমাদের এই গিয়ারের মধ্যেও থ্রেড থাকে। তাহলে এখানেও আমরা স্ক্রু থ্রেডের কাজ দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথম যেটা বলেছিলাম কি, অ্যাজ এ ফাস্টেনার। দ্বিতীয় যেটা বললাম, মোশন চেঞ্জ করতে, মানে গতিকে পরিবর্তন করতে। তৃতীয় কি বললাম?
যে আমরা গতিকে কমাতে বা বাড়াতে পারি। 4 নম্বরে যেটা যাব, টু অ্যাপ্লাই লোড। কোথাও যেখানে আমাদের লোড দিতে হয়, তোমরা দেখে থাকবে যে বড় বড় যে গাড়িগুলো, ভেহিকেলসগুলো আছে, এই যে আমাদের ট্রাক, বাস, এদের যখন চাকা পাংচার হয়ে যায়, দেখবে একটা যন্ত্র ওরা ব্যবহার করে যার নাম হচ্ছে স্ক্রু জ্যাক। স্ক্রু জ্যাক। স্ক্রু জ্যাকের মধ্যে কিন্তু খুব বিশেষ কিছু মেকানিজম নেই, সিম্পল থ্রেড ব্যবহার হয়। কি থ্রেড? স্কোয়ার থ্রেড ব্যবহার হয়। এই স্ক্রু জ্যাকটা দেখো, পুরো লোডেড গাড়ি, একটা লোডেড ট্রাক যখন হয় প্রায় 80 টন 90 টন এরকম ওজন হয়ে যায়, তো সেই ওজনকেও কিন্তু তুলে দিতে পারে। তাহলে একটা থ্রেডের কত পাওয়ার। তাহলে যখন আমরা কখনো প্রেসার নিচ্ছি, এই যে পুরো গাড়ির প্রেসারটা কে নিচ্ছে? স্ক্রু জ্যাক। সেখানে কি হচ্ছে, একটা মানে জ্যাকটার মধ্যে একটা নাটের মতো আছে, আর এখানে একটা থ্রেডের মতো শ্যাফট আছে, থ্রেড কাটা আছে একটা শ্যাফটে। এই যখনই আমি এইটাকে ঘোরাচ্ছি, এই শ্যাফটটা কী হচ্ছে? উপর দিকে যাচ্ছে। গেলে কি হচ্ছে, তখন পুরো গাড়িটাকে হালকা করে দিচ্ছে, শুধুমাত্র একটা থ্রেড। তাহলে আমরা কিন্তু লোড নিতে, মানে চাপ বহন করতেও, টু এক্সার্ট প্রেসার, প্রেসার গ্রহণ করতেও কিন্তু আমাদের থ্রেডের ভূমিকা অপরিসীম। এরপরে আমরা যেটা যাব, টু টেক অ্যাকুরেট মেজারমেন্ট। আমরা অতি সূক্ষ্ম মাপ নেওয়ার জন্য থ্রেড ব্যবহার করি। আমরা অতি সূক্ষ্ম মাপ নেওয়ার জন্য আমরা থ্রেড ব্যবহার করি। তো সেটা যেমন আমরা মাইক্রোমিটারে এই থ্রেড ব্যবহার করে আমরা অতি সূক্ষ্ম মাপ নিতে পারি, যেটা হচ্ছে 0.01 মিলিমিটার সূক্ষ্মতার সঙ্গে আমরা মাপ নিতে পারি। অর্থাৎ 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত আমরা মাপ নিতে পারছি ওখানে স্ক্রু থ্রেডের মাধ্যমে। সেটা যখন আমরা মাইক্রোমিটার পড়ব, তখন আমরা সেখানে আলোচনা করব বিস্তারিতভাবে। ক্লিয়ার? তাহলে এই কত রকম মাল্টিপারপাস ইউজে কিন্তু আমাদের স্ক্রু থ্রেড ব্যবহার হয়, তাই আমাদের স্ক্রু থ্রেডের ভূমিকা অপরিসীম। এরপরে যাব আমরা পার্টস অ্যান্ড এলিমেন্টসে। তো পার্টস অ্যান্ড এলিমেন্টসে প্রথমে যাব আমরা ক্রেস্ট। দেখে খুব সহজ মনে হয়, কিন্তু এরও কিন্তু অনেকগুলো পার্টস এলিমেন্টস আছে। তাহলে প্রথমে যাব ক্রেস্ট। তাহলে আমি একটু বড় করে আঁকবো আর তোমাদের একটা করে বোঝাবো। ক্রেস্ট কি হচ্ছে, ধরো আমি এইটাকে যদি একটা থ্রেড ধরি, ঠিক আছে, crest is the top surface of two adjacent side of a thread। একটা থ্রেডের দুটো পার্শ্বভাগ উপরের দিকে যেখানে মিলিত হয়, এই পয়েন্টটাকে বলা হয় ক্রেস্ট। এই পয়েন্টটাকে বলা হয়, এইটা একটা থ্রেড, এইটা একটা থ্রেড। তাহলে প্রতিটা থ্রেডের যে উপরের অংশ, সেইটাকে আমরা বলি ক্রেস্ট। ঠিক আছে? তাহলে এইগুলো, এই পয়েন্টগুলো, এইটা হচ্ছে আমার ক্রেস্ট, এই পয়েন্টগুলো, এইটা হচ্ছে ক্রেস্ট, টপ পয়েন্টটা যেখানে দুটো পার্শ্বভাগ মিলিত হয়েছে। এরপরে যাব রুট। ইট ইজ দ্য বটম সারফেস অফ টু অ্যাডজেসেন্ট থ্রেড হোয়ার মিট। যেখানে দুটো থ্রেড, এই যে একটা থ্রেড 1, এটা থ্রেড 2, দেখো এর পাশাপাশি দুটো যে থ্রেডের যে পার্শ্বভাগ যেখানে মিশছে নিচের দিকে, এই পয়েন্টটাকে বলা হয় রুট। ROOT, রুট। এই যে পয়েন্টটা হচ্ছে রুট। তাহলে এইটা ছিল একটা থ্রেডের দুটো পার্শ্বভাগ উপর দিকে যেখানে মিলিত হয়, সেটা হচ্ছে ক্রেস্ট। আর দুটো থ্রেডের মানে সন্নিকটস্থ থ্রেডের দুটো পার্শ্ব নিচের দিকে যেখানে মিলিত হয়, সেটা হচ্ছে রুট। ক্লিয়ার? তাহলে এই যে পোর্শনগুলো দেখছো, এই যে নিচের পোর্শনগুলো, এইগুলো হচ্ছে আমাদের রুট। ঠিক আছে? আর তারপরে যাব আমরা কি, ফ্ল্যাঙ্ক। হোয়াট ইজ ফ্ল্যাঙ্ক? ফ্ল্যাঙ্ক হচ্ছে এই যে রুট আর এই যে ক্রেস্ট, একে যে জোড়া দিতে যে পার্শ্বভাগটা রয়েছে, এই পার্শ্বভাগটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক।
এই যে রুট থেকে ক্রেস্টের, এই উপরেরটা তো রুট, আর এই যে দুটো থ্রেডের এই নিচের যে মিলিত অংশ, এটা এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ক্রেস্ট, আর এটা হচ্ছে রুট। তো ক্রেস্ট আর রুটের যে মিলিত অংশ এটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক। এই যে পার্শ্বভাগ, প্রতিটা পার্শ্বভাগকে বলা হয় ফ্ল্যাঙ্ক। কী বলা হয়? FLANK, ফ্ল্যাঙ্ক। প্রতিটা পার্শ্বভাগ, এই যে পার্শ্বভাগ এটাও ফ্ল্যাঙ্ক, এই পার্শ্বভাগও ফ্ল্যাঙ্ক, এই পার্শ্বভাগটাও ফ্ল্যাঙ্ক, এগুলো সব হচ্ছে ফ্ল্যাঙ্ক। আর যত টপ পয়েন্ট দেখছো এগুলো ক্রেস্ট, আর যত মিলিত পয়েন্ট দেখছো এগুলো পরপর যে থ্রেডগুলো মিলেছে পাশাপাশি এগুলো হচ্ছে রুট। এরপরে যাব আমরা, তাহলে আমরা ক্রেস্ট জানলাম, রুট জানলাম, ফ্ল্যাঙ্ক জানলাম। এরপরে জানবো আমরা থ্রেড অ্যাঙ্গেল। থ্রেড অ্যাঙ্গেল কাকে বলে? দুটো থ্রেড, মানে পার্শ্ববর্তী দুটো থ্রেড মিলিত হয়ে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, আমি কি বললাম, এইটা যদি থ্রেড 1 হয়, এটা যদি থ্রেড 2 হয়, পার্শ্ববর্তী মানে সন্নিকটস্থ দুটি থ্রেড যে অ্যাঙ্গেলটা তৈরি করে তাকেই বলা হয় আমাদের থ্রেড অ্যাঙ্গেল। এই যে দেখছো এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, আমরা যদি এই অ্যাঙ্গেলটা নিই, এই যে অ্যাঙ্গেলটা বা যে এই অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় থ্রেড অ্যাঙ্গেল। থ্রেড অ্যাঙ্গেল। তাহলে দুটি সন্নিকটস্থ থ্রেড যখন মানে মিলিত হয়ে যে কোণটা উৎপন্ন করে, দুটি সন্নিকটস্থ থ্রেড মিলিত হয়ে যে কোণটা উৎপন্ন করে সেইটাকে বলা হয় থ্রেড অ্যাঙ্গেল। আশা করি বুঝতে পারছো। এরপরে যাব আমরা ডেপথ, গভীরতা। ডেপথ ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন রুট টু ক্রেস্ট। রুট টু ক্রেস্ট আমি পৃথক করে ছবিগুলো আঁকছি, কিন্তু এই ছবিগুলো কিন্তু এখানে আছে সব। যেমন এইটা তুমি ধরে নাও থ্রেড অ্যাঙ্গেল, আমি এখানে একবার লিখে দিই তারপরে তোমাদের করব। থ্রেড অ্যাঙ্গেল, ঠিক আছে, থ্রেড অ্যাঙ্গেল, এই যে কোণটা যেটা তৈরি করেছে, আমি এখানে বড় করে আঁকছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবারে আমি কি বললাম? ডেপথ। ডেপথ কি? এই তো পাশাপাশি এরকম থ্রেডগুলো তো যাবে পরপর, তো ক্রেস্ট থেকে রুট পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যদি আমি এখানে একটা দাগ দিই, এই যে ডিস্টেন্সটা এইটাকে বলা হয় ডেপথ। লম্ব দূরত্বটাকে, এইটাকে তো বলা হয় তো ক্রেস্ট, আর এটা বলা হচ্ছিল রুট। তাহলে ক্রেস্ট থেকে রুট যদি আমি একটা পারপেন্ডিকুলার মানে লম্ব দূরত্ব নিই, সেটা হচ্ছে ডেপথ। সেটা হচ্ছে ডেপথ বা থ্রেডের গভীরতা। এইটার কিন্তু একটা বের করার একটা ফর্মুলাও আছে, যেটা আমি এখনই বলে দিই। ডেপথ সমান হচ্ছে বিগ ডি মাইনাস স্মল ডি বাই 2। বিগ ডি মাইনাস স্মল ডি বাই 2, এইটা আমি পরবর্তীকালে আলোচনা করব, কারণ আমাদের এই বিগ ডি আর স্মল ডি এখনও আমরা আলোচনা করে উঠিনি, এটা আমরা যাব। কিন্তু তোমরা ফর্মুলাটা জেনে রাখো যে ডেপথ সমান হচ্ছে বিগ ডি মাইনাস স্মল ডি বাই 2। এইটা কি আছে আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করব, তার আগে আমি এই আলোচনাটা শেষ করি। তাহলে এটা হলো আমাদের ডেপথ। তাহলে ডেপথ হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন রুট টু ক্রেস্ট, ক্রেস্ট থেকে রুট পর্যন্ত দূরত্ব। এরপরে যাব আমাদের মেজর ডায়া। মেজর ডায়া বোঝাবার আগে আমি তোমাদেরকে আরও এক দুটো ডায়া বলবো, ব্যাপারটা একটা ডায়া বলবো। আমরা যখন থ্রেড কাটতে যাই তাহলে কি হয়, একটা সিলিন্ড্রিক্যাল বার নিই, একটা গোলাকৃতি বার তো নিই। থ্রেড কাটতে গেলে কি করব, একটা যদি গোলাকৃতি বার নিচ্ছি, ঠিক আছে, এই সময় তখন কি হয়, এর উপরে জং টং সব কিছু লেগে থাকে, সব কিছু। তখন তো আমরা মার্কেট থেকে একটা গোলাকৃতি শ্যাফট নিয়েছি, এরপর এর উপরে আমরা থ্রেড কাটবো। তাহলে এই মতো অবস্থায় যে ডায়ামিটারটা থাকে তাকে বলা হয় কোর ডায়ামিটার, CORE, কোর ডায়ামিটার, কোর ডায়া, ঠিক আছে।
এইটাকে বলা হচ্ছে কোর ডায়া। ঠিক আছে, এরপরে দেখো যখন থ্রেড কেটেছি তাহলে কি করেছি, তখন এই যে উপরের যে জং ধরা যে জায়গাটা সেটাকে আমরা সারফেস করেছি, মানে আমরা পরিষ্কার করেছি লেদ মেশিনে, সেটাকে পরিষ্কার করে নিয়েছি উপরটাকে। তখন কিন্তু এই যে কোর ডায়ামিটার যেটা ছিল তার থেকে কিছুটা হলেও কিন্তু এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ডায়ামিটার। এটাকে কী বলা হয়? ব্ল্যাঙ্ক ডায়ামিটার, ব্ল্যাঙ্ক ডায়া। তাহলে কেন প্রথমে কোরটা তোমাদের বোঝালাম কেন? কোর ডায়ামিটারের থেকে কিছুটা কিন্তু ব্ল্যাঙ্ক ডায়ামিটার কম হবে, কোর ডায়ামিটারের থেকে ব্ল্যাঙ্ক ডায়ামিটার কিন্তু কিছুটা কম হবে। কারণ এইটা কি হয়েছে, ব্ল্যাঙ্ক ডায়ামিটারটা কখন পেয়েছি? উপরটাকে সারফেস করার পর। তাহলে উপরটা একটু, তখন ডায়ামিটারটা একটু বেশি ছিল প্রথমে, তার থেকে একটু কিন্তু কমে গেছে। এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডায়ামিটার। এইটাকেই অ্যাকচুয়ালি আমরা বলি মেজর ডায়ামিটার, এইটাকেই আমরা বলি মেজর ডায়ামিটার, মেজর ডায়ামিটার। ঠিক আছে, ডায়া, মেজর ডায়া। বা আমরা এখানেও যদি বলতে পারি এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে কি বলতে পারি, আফটার, দাঁড়াও, আফটার কাটিং, মানে ফর এক্সটার্নাল থ্রেড, আফটার কাটিং দ্য থ্রেড দ্য বিগেস্ট ডায়ামিটার ইজ মেজর ডায়ামিটার। মানে এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে থ্রেডটা কাটার পর সব থেকে যে বড় ডায়ামিটারটা হয় তাকেই আমরা মেজর ডায়ামিটার বলি, সব থেকে বড় যে ডায়ামিটারটা। আর ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রেও কি বলি, আফটার কাটিং দ্য থ্রেড হুইচ ইজ দ্য বিগেস্ট ডায়ামিটার। যে এই যে ইন্টারনাল থ্রেড, এই সোজাতে যদি আমি একটা লাইন টানি আর এই সোজাতে যদি একটা লাইন টানি আফটার কাটার পরে, তাহলে এইটা হবে মেজর ডায়ামিটার। বুঝতে পেরেছো তো? সব থেকে বিগেস্ট ডায়ামিটার সেটাই হচ্ছে আমাদের মেজর ডায়ামিটার। তাহলে আফটার কাটিং দ্য থ্রেড বিগেস্ট ডায়ামিটার ইজ কল্ড মেজর ডায়ামিটার, সব থেকে বড় ডায়ামিটারটা এটা হচ্ছে। এবার থ্রেড আমি বলেছিলাম এক্সটার্নাল থ্রেড, ইন্টারনাল থ্রেড। ইন্টারনাল থ্রেড কার মধ্যে থাকে? নাটের মধ্যে। আর বোল্টের মধ্যে কি থাকে? এক্সটার্নাল থ্রেড থাকে, সেটা বলেছিলাম। এটা গেল ব্ল্যাঙ্ক ডায়া বা মেজর ডায়ামিটার। এরপরে আমরা যাব মাইনর ডায়ামিটার। এইটা কি? ফর এক্সটার্নাল থ্রেড আফটার কাটিং দ্য থ্রেড হুইচ ইজ দ্য মিনিমাম ডায়ামিটার ইজ কল্ড মাইনর ডায়ামিটার। মানে থ্রেডটা কাটার পর এই জায়গাটা লক্ষ্য করো আর এই জায়গাটাতে লক্ষ্য করো, আফটার কাটিং দিয়ে এই ডায়ামিটারটা হচ্ছে মাইনর ডায়ামিটার। এই ডায়ামিটারটাকে কী বলে? মাইনর ডায়ামিটার। এইটা হচ্ছে মাইনর ডায়ামিটার। এটা সব থেকে ক্ষুদ্র, সব থেকে কম ডায়ামিটার। আফটার কাটিং দ্য থ্রেড, দেখো এটা মাইনর ডায়ামিটার এক্সটার্নাল থ্রেডের ক্ষেত্রে। ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে কি, এই যে থ্রেডটা কাটার আগে আমাদেরকে প্রথমে কী করতে হয়েছিল? এখানে একটা বোর করতে হয়েছিল, ড্রিল করতে হয়েছিল। এই ডায়ামিটারটাকেই বলা হয় মাইনর ডায়ামিটার। এই যে ডায়ামিটারটা, এইটা হচ্ছে মাইনর ডায়ামিটার। কারণ আমরা জানি কি, ডাইরেক্ট কিন্তু থ্রেড কাটা যায় না। তাহলে কী করতে হয়? প্রথমে বোর কাটতে হয়। ইন্টারনাল যখনই আমরা থ্রেড কাটি প্রথমে কী করে? একটা বোর করতে হয়, বোর বা ড্রিল করতে হয়। তাহলে সেই বোর বা ড্রিলের যে ডায়ামিটার সেটাই হচ্ছে এক্ষেত্রে মাইনর ডায়ামিটার, এই যে মাইনর ডায়ামিটার। ঠিক আছে? আর মেজর ডায়ামিটার হচ্ছে সবথেকে বিগেস্ট ডায়ামিটার আফটার কাটিং দ্য থ্রেড। আর মাইনর ডায়ামিটার হচ্ছে সবথেকে স্মলেস্ট ডায়ামিটার। ক্লিয়ার? তাহলে তোমরা ব্ল্যাঙ্ক ডায়ামিটার বা মেজর ডায়ামিটার পেলে, মাইনর পেলে, মাইনর ডায়া পেলে। এরপরে কি যাব? পিচ ডায়া। পিচ ডায়ার বোঝানোর আগে আমি তোমাদেরকে আগে দেখাবো যে পিচ কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট পিচ, এটা মনে রাখবে, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। তা আমি এবার পিচে যাব। হোয়াট ইজ পিচ? একটু বড় করে ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। এটা 1 নম্বর থ্রেড, এটা 2 নম্বর থ্রেড, এটা 3 নম্বর থ্রেড। হ্যাঁ, পিচ কাকে বলে?
একটা থ্রেডের যে কোনো একটা পয়েন্ট থেকে সন্নিকটস্থ থ্রেডের সেম পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব তাকে আমাদের বলা হয় পিচ। যেমন ধরো আমি এই ক্রেস্টে নিলাম, এই ক্রেস্টের থেকে নিলাম, তাহলে এই 1 নম্বর থ্রেডের ক্রেস্টে নিলাম, তাহলে আমি 2 নম্বর থ্রেডেও ক্রেস্টে নেবো, কারণ এই 2 নম্বর থ্রেডটা হচ্ছে 1 নম্বর থ্রেডের নিকটবর্তী থ্রেড। তাহলে এই যে দূরত্ব এইটাকে আমরা বলি পিচ, এইটাকে বলা হয় পিচ, PITCH। বুঝা গেল? আবার কি, ধরো আমি এই দুটো থ্রেডের মাঝে এই যে রুটটা নিলাম, এই রুট থেকে যদি নিই, তাহলে আমি সন্নিকটস্থ যে রুট, এই রুটটা, এই দূরত্বটাও নিতে পারি আমি, এটাকেও বলবে পিচ, এটাকেও বলবে পিচ। আবার ধরো এইরকম আমি ভাবলাম যে এরকম জায়গায় একটা দূরত্ব নেবো, তাহলে এইখান থেকে যদি দূরত্ব নিই, ঠিক এই থ্রেডটার এরকম জায়গায় দূরত্বটা নিতে হবে সেম পয়েন্টে, তাহলে এইটাকেও আমরা পিচ বলতে পারবো। তাহলে মনে রাখবে যে কোনো একটা থ্রেডের কোনো একটা পয়েন্ট থেকে সন্নিকটস্থ থ্রেডের সেম পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব সেটাকেই পিচ বলা হয়। তাহলে আমরা সেটা রুট টু রুট বলতে, এই ক্রেস্ট টু ক্রেস্ট বলতে পারি, এই যে রুট টু রুট বলতে পারি, বা এই থ্রেডের কোনো একটা পয়েন্ট থেকে ঠিক পার্শ্ববর্তী থ্রেডের সেম পয়েন্টে পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা পিচ মাপ বলতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের পিচ। তাহলে এই সব ক্ষেত্রে কোথায় পিচ? এইটা থেকে আমি একটা ধরে নিলাম এইটাই পিচ, আমি ক্রেস্ট টু ক্রেস্ট এইটা ধরে নিলাম পিচ, ঠিক আছে, এটা হচ্ছে পিচ। এরপরে আমরা যেটা যাব, যেটা বলছিলাম এতক্ষণ, যে পিচ ডায়া। এর আগে আমরা কি দেখেছি? কোড ডায়া বললাম প্রথম, তারপরে ব্ল্যাঙ্ক বা মেজর ডায়া বললাম, তারপরে হচ্ছে মাইনর ডায়া বলেছি। এরপরে যাব আমরা পিচ ডায়া। পিচ ডায়াকে অনেক সময় ইফেক্টিভ ডায়া বলা হয়, ইফেক্টিভ ডায়া বলা হয়। তো পিচ ডায়া কাকে বলে, বা কোথায় আমাদের এই ডায়ামিটারটা হবে? পিচ ডায়াটা কোথায় হবে? এই যে থ্রেড আছে, এই যে থ্রেড আছে, আমরা কি বললাম? এইটা হচ্ছে পিচ মাপ, একটা বলতেই পারি এটা আমরা, যেহেতু ক্রেস্ট টু ক্রেস্ট আছে, এইটা পিচ। এই পিচের এই যে পিচ মাপটা আছে তার যে হাফ, তার হাফ যেখানে আছে এই থ্রেডের মানে চওড়াটা, থ্রেডের যে উইথ চওড়া, যেখানে হাফ হবে, হাফ অফ দ্য পিচ, হাফ অফ পিচ, সেই বরাবর যদি আমরা থ্রেড মানে ডায়ামিটার, ইমাজিনারি একটা কাল্পনিক ডায়ামিটার মানে ভাবি, সেটাই হচ্ছে পিচ ডায়ামিটার। তাহলে পিচ ডায়ামিটারটা কেমন হবে? ধরো আরেকটু আমি বাড়ালাম, তাহলে ঠিক এরকম করে যাবে। ছবিটা ঠিক মতো হলো না, আরেকবার আমি আঁকছি। কিন্তু মাথায় রাখবে এই যে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে হাফ অফ পিচ হতে হবে। তাহলে যেখানে থ্রেডের চওড়া উইথ হাফ হবে, পিচের অর্ধেক হবে, সেই বরাবর যদি আমরা একটা ডায়ামিটার, ঠিক নিচের দিকেও তো থ্রেডটা এরকম আছে, শুধু তো উপর দিকে না, তাহলে এই যে পিচে এই যে মধ্যবর্তী যে পিচ ডায়ামিটারটা, এইটাকেই বলা হয় পিচ ডায়ামিটার। তাহলে আমাদের এখানে পিচ ডায়ামিটার কোথায় হবে? ঠিক এইটার মধ্যবর্তী জায়গায় একটা যাবে, আর এইটারও ঠিক একটা মধ্যবর্তী জায়গায় যাবে। সেই জায়গাতে এই যে ডায়ামিটারটা হবে এইটাকে বলা হচ্ছে পিচ ডায়ামিটার, পিচ ডায়া। ঠিক আছে, এটা হচ্ছে পিচ ডায়া। তাহলে আমরা কোথায় করব? যেখানে আমাদের কোন বরাবর লাইনটা চিন্তা করব? যেখানে আমাদের থ্রেডের চওড়াটা উইথটা কত হচ্ছে? পিচের অর্ধেক। ধরো পিচ যদি 1 মিলিমিটার হয়, তাহলে এখানে যেখানে 0.5 মিলিমিটার চওড়া হবে, সেই বরাবর আমরা কিন্তু যদি একটা কাল্পনিক বৃত্ত চিন্তা করি, সেটাই হচ্ছে আমাদের পিচ ডায়ামিটার। ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো পিচ ডায়ামিটার। তাহলে আমরা কতগুলো পয়েন্ট দেখেছি, দেখো, ক্রেস্ট দেখে নিয়েছি, রুট দেখেছি, থ্রেড অ্যাঙ্গেল দেখেছি, পিচ দেখে নিয়েছি, মাইনর ডায়া, মেজর ডায়া, পিচ ডায়া, এগুলো সব দেখে নিয়েছি, থ্রেড অ্যাঙ্গেল দেখেছি। ঠিক আছে, এরপরে আমরা যাব হেলিক্স অ্যাঙ্গেল।
তোমরা দেখো হেলিক্স অ্যাঙ্গেল কাকে বলে দেখো। আমরা যদি একটা ইমাজিনারি সেন্টার লাইন এই বরাবর টানি, একটা যদি ইমাজিনারি কাল্পনিক যদি একটা সেন্টার লাইন টানি, আর এইগুলো দেখো একটা অ্যাঙ্গেলে আছে, দেখেছো থ্রেডগুলো কিন্তু কি থাকে, হেলিক্স কাত হয়ে আছে। কাত হয়ে যদি না থাকতো, যখন আমাদের থ্রেডগুলো তৈরি হয় কীভাবে তৈরি হয়, এইভাবে পাক খেতে খেতে তো যায় থ্রেডটা, এইভাবে তো পাক খেতে খেতে যায় থ্রেডটা, যায় না? তো কাত থাকবে তবেই তো পাক খাবে। আর যদি আমি স্ট্রেট করি তাহলে তো এক জায়গাতেই ঘুরতে থাকবে, এক জায়গাতেই ঘুরতে থাকবে, তাহলে তো থ্রেড তৈরি হবে না। তো থ্রেড তৈরি করার জন্য কী হয়, হেলিক্স করতে হয়, কাত করতে হয়। কাত না করলে কিন্তু থ্রেড তৈরি হবে না। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই যে কাত করেছি হেলিক্স অ্যাঙ্গেল, সেইটা কত? এই যে দেখছো, এই যে থ্রেডের যে লাইনটা দেখছো, এটার সঙ্গে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানি, তাহলে এই যে কর্নারটা, এই যে থ্রেডের এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, সেন্টার লাইনের সাথে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানি, তার সাথে থ্রেডের যে পার্শ্বভাগটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, সেইটাকেই বলা হয় হেলিক্স অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেল, এই হেলিক্স অ্যাঙ্গেল কিন্তু লাগবেই, নইলে কিন্তু থ্রেড তৈরি হবে না। তাহলে আমাদের ইমাজিনারি সেন্টার লাইনের সাথে যদি আমরা একটা লম্বভাবে একটা রেখা টানি, তার সাথে থ্রেডগুলো যে অ্যাঙ্গেল তৈরি করে আছে, সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় হেলিক্স অ্যাঙ্গেল। ক্লিয়ার? এরপরে আমরা যাব, তাহলে এইটা হচ্ছে আমাদের হেলিক্স অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেল, তো এইগুলো মোটামুটি ছিল আমাদের পার্টস অ্যান্ড এলিমেন্টস। এছাড়াও আমরা আরও 3টে বিশেষ বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লিড, একটা হচ্ছে হ্যান্ড, একটা হচ্ছে স্টার্ট। তো আমি প্রথমে যাব হ্যান্ডে যাব। এই যে আমরা হ্যান্ড বলি, হ্যান্ড অনুযায়ী থ্রেড 2 রকমের হয়। কি কি? একটা হচ্ছে রাইট হ্যান্ড থ্রেড, আরেকটা হচ্ছে লেফট হ্যান্ড থ্রেড। এই জিনিসটা কি, এটা এবার বুঝবো। এই যে আমি বলছি রাইট হ্যান্ড থ্রেড, লেফট হ্যান্ড থ্রেড, এইটা কি, এইটা আমাদেরকে জানতেই হবে। অ্যাজ এ টেকনিক্যাল আমাদেরকে এটা জানতেই হবে। তো তাহলে হ্যান্ড হিসাবে কত 2 রকমের থ্রেড হয়। একটা নাম্বার 1 রাইট হ্যান্ড থ্রেড, নাম্বার 2 হচ্ছে লেফট হ্যান্ড থ্রেড। তাহলে কি রাইট হ্যান্ড থ্রেড কোনটাকে বলবো? আমরা একটা যদি এটা যদি একটা ঘড়ি ভেবে নিই, তাহলে ঘড়িতে আমাদের কীভাবে থাকে, এখানে যদি 12 হয়, এখানে 3 থাকে, এখানে 6 থাকে, এখানে 9 থাকে। আর ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? সবসময় রাইট হ্যান্ডে ঘুরে, রাইট হ্যান্ডে ঘুরে। এরকম ঘোরে না, সবসময় ডান দিক দিয়ে এইভাবে আসে, ঘোরে, ঘড়ির কাঁটা ঘোরে। তো এই ক্লকওয়াইজ ডাইরেকশানে যখন আমরা কোনো বোল্টকে নাটের মধ্য দিয়ে ঘোরাই এবং বোল্টটা যখন সামনের দিকে এগোই, আমরা ক্লকওয়াইজ ডাইরেকশানে যখন বোল্টটাকে ঘোরাচ্ছি এবং বোল্টটা কী হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই নাটের মধ্য দিয়ে, যখন এই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কি বলবো, এটাকে আমরা রাইট হ্যান্ড থ্রেড বলবো। যখন আমরা ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, ডান দিকে ঘোরাচ্ছি, অথচ বোল্টটা কী হচ্ছে, এই নাটের মধ্য দিয়ে কোন দিকে এগোচ্ছে, ফরওয়ার্ড হচ্ছে, সামনের দিকে এগোচ্ছে, এইটাকে আমরা কি বলবো, রাইট হ্যান্ড থ্রেড। রাইট হ্যান্ড থ্রেড। আবার ঠিক এইটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, ও ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাই, কী হবে, এটা খুলতে খুলতে ব্যাক করবে, মানে পেছন দিকে আসবে, তখন খুলতে থাকবে। তাহলে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘোরালে যদি কোনো বোল্ট সামনের দিকে এগোয়, মানে বোল্টটা লাগছে, যখন জয়েন্ট হচ্ছে, তখন সেটা হচ্ছে রাইট হ্যান্ড থ্রেড। আর যদি বাঁ দিকে ঘোরায়, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরায়,
তখন যদি এই থ্রেডটা খুলতে খুলতে বেরিয়ে আসে সেইটাকে বলা হয় আমাদের রাইট হ্যান্ড থ্রেড। এবার লেফট হ্যান্ড থ্রেডে কী হয়, লেফট হ্যান্ড থ্রেডে কী হয়, ঠিক এটা ধরো ঘড়ি, এটা বোঝাবার জন্য বলছি তোমাদের। হ্যাঁ, লেফট হ্যান্ড থ্রেডে কী হবে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে কিন্তু ঘড়ির কাঁটা ঘোরে না, ঘোরে কি, এইদিকে ঘড়ির কাঁটা ঘোরে না। কিন্তু আমি যদি এই বোল্টটাকে এই নাটের মধ্যে দিয়ে যখন পাস করাচ্ছি, যদি এই উল্টো দিকে ঘোরাই এবং দেখা যায় যদি বোল্টটা আমি এই দিক দিয়ে ঘোরাচ্ছি, মানে এই দিক দিয়ে ঘোরাচ্ছি, ঠিক আছে, এই দিক দিয়ে ঘোরাচ্ছি, আর এই বোল্টটা কী হচ্ছে এই ডাইরেকশানে, মানে সামনের দিকে এই নাটের মধ্যে দিয়ে কী হচ্ছে সামনের দিকে এগোচ্ছে, তখন বুঝে নিতে হবে তোমাকে এইটা হচ্ছে লেফট হ্যান্ড থ্রেড। লেফট হ্যান্ড থ্রেড। আবার ঠিক একে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে কী হবে, ওটা খুলতে খুলতে ব্যাকে ফিরে আসবে, মানে খুলে যাবে, তখন এই নাট থেকে বোল্টটা তখন খুলে যাবে। তাহলে এইখানে কী হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইলে নাটের মধ্য দিয়ে লাগছে, মানে সামনের দিকে যাচ্ছে, আর যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই তখন কী হচ্ছে, এটা খুলতে খুলতে আসছে। বুঝতে পারলে তো, এইটাকে বলা হয় লেফট হ্যান্ড থ্রেড। এই লেফট হ্যান্ড থ্রেড তোমরা অনেকে যারা বাইক চালাও দেখেছো, যে মিররটা আছে, লুকিং গ্লাসগুলো যে আছে, লুকিং গ্লাসের থ্রেড কিন্তু সব লেফট হ্যান্ড থ্রেড আছে, লেফট হ্যান্ড থ্রেড থাকে। প্লাস আমাদের যে হুইল চাকাগুলো আছে সেখানে যে শ্যাফট আছে, শ্যাফটের সঙ্গে তো নাট লাগানো আছে, সেখানেও কিন্তু লেফট হ্যান্ড থাকে, কারণ আমাদের চাকাটা কী হয় ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরতে থাকে। আর যদি বোল্টটাও ক্লকওয়াইজ ডাইরেকশানে হতো তাহলে কী হতো, জার্কিংয়ে মানে যখন জার্ক হতো লুজ হয়ে হয়ে কী হতো, আমার শ্যাফট খুলে বেরিয়ে যেত। সেই জন্য কী করা থাকে, শ্যাফটে থাকে আমাদের লেফট হ্যান্ড থ্রেড। আমাদের যে বাইকের হুইলগুলো আছে বা বড় গাড়ির যে চাকার যে হুইলগুলো যে থাকে তার যে নাট বোল্ট হয় বা চাকার যে নাট বোল্টগুলো হয়, এগুলো কিন্তু সব লেফট হ্যান্ড হয় দেখবে। মানে তুমি যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাও তবেই টাইট হবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরালে কখনো টাইট হবে না। এগুলোকে বলা হয় লেফট হ্যান্ড থ্রেড। এবং তুমি এতেও লক্ষ্য করতে পারো, তোমাদের যে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসে যে থ্রেডটা ব্যবহার করা হয় সেখানেও কিন্তু লেফট হ্যান্ড থ্রেড আছে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের হ্যান্ড। তাহলে অ্যাকর্ডিং টু হ্যান্ড দু রকমের, একটা হচ্ছে রাইট হ্যান্ড আর একটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড। এটা আমাদের হয়ে গেল হ্যান্ড। এরপরে যাব আমরা লিড। এই যে লিড, লিড কি, লিড হচ্ছে এই যে ম্যাচিং কম্পোনেন্টের সঙ্গে যখন আমি কমপ্লিট ওয়ান রোটেশন, এই যে আমি এক পাক পুরো এক পাক ঘোরালাম এই বলটাকে, পুরো এক পাক, কত, ওয়ান রোটেশন, অনলি ওয়ান, সেটা ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক সেটা ব্যাপার নয়, এক পাক ওয়ান রোটেশন এক পাক ঘোরালাম, কার মধ্য দিয়ে, এই ম্যাচিং পার্টসের মধ্য দিয়ে। তাহলে বলটা যতটা ডিস্টেন্স সামনের দিকে গেল বা ঠিক উল্টোটা যখন খুলছি কমপ্লিট ওয়ান রোটেশনে ঠিক যতটা ব্যাক করে এলো সেম হবে, দুটো ডিস্টেন্স সেমই হবে। হ্যাঁ, এই দূরত্বটাকে বলা হয় লিড। এই দূরত্বটাকে লিড বলা হয়, LEAD। তাহলে কি, এই বোল্টকে যখন আমি কোনো নাটের মধ্য দিয়ে কমপ্লিট এক পাক, জাস্ট এক পাক, মাত্র এক পাক ঘোরালে যতটা এগোবে বা এক পাক ঘোরালে যতটা পিছিয়ে আসবে সেই দূরত্বটাকে, ডিস্টেন্সটাকেই বলা হয় লিড। ক্লিয়ার? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই টার্মগুলো। তাহলে কমপ্লিট ওয়ান রোটেশন, মাত্র এক পাক ঘোরালে এই নাটের মধ্য দিয়ে কতটা এগোয় বা এক পাক ঘোরালে কতটা পিছিয়ে আসে সেই দূরত্বটাকে বলা হয় লিড। ক্লিয়ার? এরপরে যাব আমরা স্টার্ট। এরপরে যাব আমরা স্টার্ট। স্টার্ট কি, এই যে থ্রেড দেখছো তোমরা, এই যে থ্রেডটা তো গোলভাবে ঘোরানো, এইভাবে কাটা আছে থ্রেডটা, এইভাবে কাটা আছে থ্রেডটা, এইভাবে পাক খেতে খেতে গিয়েছে থ্রেডটা, গিয়েছে তো। তো
এই যে একবার যদি এখানে আমি টুলসটাকে লাগিয়ে থ্রেডটা কাটি, এইটাকে বলা হবে সিঙ্গেল স্টার্ট। সিঙ্গেল মানে একবার, সিঙ্গেল স্টার্ট, ঠিক আছে। আমরা কাজের প্রয়োজনে কি করি, অনেক সময় এই থ্রেডের ওপরেই অন্য জায়গা থেকে শুরু করে ঠিক আরেকটা থ্রেড এরকম করে কাটতে থাকি। তাহলে এইটা যখনই দুটো হয়ে যাবে তখন কি হবে, আরেকটা থ্রেড এর উপরে কেটে দিলাম। কি সুবিধা হয় সেটা আমি পরে বলছি। তাহলে এটা ডবল স্টার্ট হয়ে গেল, ডবল DOUBLE, ডবল স্টার্ট বা মাল্টি স্টার্টও বলতে পারো, একের অধিক হয়ে গেছে, ঠিক আছে। একের অধিক মানেই তো মাল্টি স্টার্ট বা ডবল স্টার্ট, তুই যাই বলো না কেন, এটা ডবল স্টার্ট। বা অনেক সময় কী করলাম, আরেকটা জায়গা থেকে আমরা এরকম করলাম। তো এইভাবে আমরা অনেকগুলো থ্রেড একটা শ্যাফটের মধ্যেই কেটে দিতে পারি। এইগুলোকে বলা হয় স্টার্ট। মানে আমি এইখানে একবার শুরু করলাম, আরেকবার এখান থেকে শুরু করলাম, আরেকবার আরেক জায়গা থেকে শুরু করলাম। মানে এই যে সিলিন্ডারটিকে, মানে যে আমাদের যে এটা আছে, শ্যাফটটা আছে, শ্যাফটটা তো গোল। কখনো আমি এখান থেকে শুরু করলাম থ্রেডটা কাটতে, কখনো আমি এখান থেকে শুরু করলাম, কখনো বা এখান থেকে শুরু করলাম। এই যে যতবার আমি শুরু করলাম থ্রেড কাটা, এখানে একবার শুরু করে পুরো থ্রেড কাটলাম, এখানে শুরু করে একবার পুরো থ্রেডটা কাটলাম, এখানে শুরু করে একবার পুরো থ্রেডটা কাটলাম, এগুলোকে কী বলা হয়, স্টার্ট। এই যে ওয়ান, প্রথম যেটা কেটেছিলাম সেটা 1, এটা 2, এটা 3, এইরকম, এইগুলোকে বলা হয় স্টার্ট অফ থ্রেড। তো এটা কী কাজে লাগে এইবার সেটা বলবো, যে স্টার্ট অফ থ্রেড কী কাজে লাগে। তোমরা আগের দিনে, এখন তো আমাদের সব বল পেন হয়ে গেছে, আগের দিনে যখন আমরা নিপ পেন লাগাতাম, যেটাতে কালি ভরতাম আমরা, যে পেনগুলো, তোমরা দেখবে ঢাকনাটা এক পাক ঘোরালেই লেগে যেত, এক পাক ঘোরালেই লেগে যেত ঢাকনাটা। কারণ কি, ওর মধ্যে ছিল মাল্টি স্টার্ট, তার মানে একের অধিক স্টার্ট থাকতো। তো এরকম যেখানে আমরা মুভমেন্টকে তাড়াতাড়ি করতে চাইব, এই যে গতিটাকে বাড়াতে চাইব, মানে একটা জিনিসকে তাড়াতাড়ি আটকাতে চাইব, সেখানে আমরা স্টার্ট কিন্তু বাড়িয়ে দেবো, মানে অনেকগুলো বেশি থ্রেড কাটবো। আমি আরও একটু পয়েন্টে ক্লিয়ার করব, সেটা যাই আগে। এবারে দেখো একটা ফর্মুলা আছে এবারে আমাদের, এই যে লিড, আমি বললাম যে কমপ্লিট 1 রোটেশনে ঠিক যতটুকু জায়গায় এগোই সেটাকে আমরা একটা 1 কমপ্লিট রোটেশনে যতটা এগোই, এই যে ডিস্টেন্স বা যতটা পিছোই, এটাকে কি বলি, লিড বলি আমরা, ঠিক আছে। তো এই লিডটা আমরা বের করব কি করে, তার একটা ফর্মুলা আছে। লিডটাকে বের করব কি করে, দেখো লিড সমান, ফর্মুলাটা যাচ্ছি, স্টার্ট ইনটু পিচ। স্টার্ট ইনটু পিচ, লিড সমান স্টার্ট ইনটু পিচ। তো আমি বললাম স্টার্ট, তুমি অনেক বোল্টে দেখবে মাল্টি স্টার্ট থাকে, একের অধিক স্টার্ট থাকে। আর যদি একটা সিঙ্গেল স্টার্ট থাকে, সিঙ্গেল একটা স্টার্ট যদি থাকে, তাহলে কি হবে, তাহলে 1 সমান হবে 1 ইন্টু পিচ। পিচ যদি ধরো, সাপোজ আমি একটা পিচ নিলাম 1 মিলিমিটার, একটা পিচ আমি ধরে নিলাম, এই থ্রেডটার এই পিচ ধরো 1 মিলিমিটার, এই যে পিচটা এটা ধরে নিলাম 1 মিলিমিটার। পিচ অনেক রকমের হতে পারে, আমি ধরে নিলাম 1 মিলিমিটার, ঠিক আছে। তাহলে কী হবে, এখানে লিড সমান কত হবে, ইন্টু পিচ আছে 1, সমান হবে 1কে 1 দিয়ে গুণ করলে 1 মিলিমিটারই হবে। তাহলে এইটা যদি সিঙ্গেল স্টার্টের ক্ষেত্রে কী হবে, আমি এক পাক ঘোরালে আমার পিচ মাপ যা আছে ততটাই কিন্তু এগোবে বা ততটাই পিছোবে সিঙ্গেল স্টার্ট থ্রেডের ক্ষেত্রে। বুঝতে পারলাম কি, সিঙ্গেল স্টার্ট থ্রেডের ক্ষেত্রে এই যে স্টার্ট 1 লিখেছি মানে সিঙ্গেল স্টার্ট, এটা সিঙ্গেল, 1কে যা দিয়েই গুণ করো না কেন সেম ফিগারটাই হবে। তাহলে এখানে 1 দিয়ে গুণ করেছি, যদি 2 দিয়ে গুণ করতাম তো 2 হতো। তাহলে পিচ মাপ যা হবে সিঙ্গেল স্টার্ট থ্রেডের ক্ষেত্রে লিড ততটাই হবে। বুঝতে পারলে তো, তাহলে থ্রেডের পিচ মাপ যদি 0.5 হয়, তাহলে কমপ্লিট 1 পাক ঘুরলে এটা 0.5 মিলিমিটার যাবে। যদি পিচ মাপ 1 মিলিমিটার হয়, তাহলে এটা এক পাক ঘুরলে কত যাবে বা পিছবে, 1 মিলিমিটার হবে। যদি পিচ মাপ 2 মিলিমিটার হয়, তাহলে কত হবে, এটাও 2 মিলিমিটার হবে।
লিডটা। তাহলে কমপ্লিট এক পাক ঘোরালে ততটা কিন্তু এগোবে, সেটাই হচ্ছে আমাদের লিড। এইবারে ধরো এবার ডবল স্টার্ট, এবার ডবল স্টার্ট নিলাম। আমি কি বলেছি, লিড সমান স্টার্ট ইনটু পিচ। এবার যেখানে থ্রেডে দুটো থ্রেড কাটা আছে, মানে প্রথমে একবার কাটা আছে, তারপর নেক্সট আরেকবার কাটা আছে, দুবার কাটা আছে, সেখানে কি হবে, সেখানে দেখো কি হবে। তাহলে আমার যদি ধরো ডবল স্টার্ট হয় তাহলে 2 × 1, তাহলে দেখো পিচ মাপ ছিল 1, আর এখন আমি ডবল স্টার্টের জন্য 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা কত হয়ে গেল, 2 মিলিমিটার হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু পিচের ডবল হয়ে গেল, এখানে যা পিচ মাপ ছিল তার ডবল হয়ে গেল। তাহলে একবার কমপ্লিট যদি সেইটাকে ঘোরাই, এইটাকে যদি কমপ্লিট এক পা ঘোরাই, তাহলে কী হবে, লিড সমান 2 মিলিমিটার হয়ে গিয়েছে। তাহলে ডবল স্টার্ট থাকলে কী হবে, 2 মিলিমিটার এগিয়ে যাবে। তাহলে আগেরটা ছিল 1 মিলিমিটার এগোচ্ছিল, এ কিন্তু তার ডবল চলে যাচ্ছে। আবার দেখো কি মজাদার ব্যাপার, দেখো এইটাকে ধরো 3 করে দিলাম, তাহলে দেখো এটাও 3 হয়ে যাবে, 3 মিলিমিটার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, আবার 1 মিলিমিটার বেড়ে যাবে, 3 মিলিমিটার এগিয়ে যাবে। তাহলে যেখানে আমার খুব কুইক মুভমেন্ট দরকার আছে, খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার আছে, সেই সব ক্ষেত্রে কি হয়, আমরা এই যে বোল্ট যখন করি তার স্টার্ট কিন্তু বাড়িয়ে দিই আমরা। থ্রেডটাতে কী করি, একবার নয়, তখন আমরা এইরকম করে একবার, আবার একটা অন্য জায়গা থেকে শুরু করে আরেকবার, সেম থ্রেড কিন্তু একই পিচের একই থ্রেড, সেম থ্রেড 3 বার করে দিই আমরা ওইটার উপরেই। তাহলে কি হচ্ছে, যত আমার স্টার্ট বেড়ে যাচ্ছে, আমি এক পাক ঘোরালে কিন্তু সামনের দিকে বেশি এগিয়ে যাচ্ছে বা তত পিছিয়ে যাচ্ছে। কি মজাদার দেখো, যত তুমি এটাকে বাড়াবে, এটা 4 করে দিলে তাহলে এটা 4 হয়ে যাবে, তাহলে দেখো আরও 1 মিলিমিটার বেড়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 4 মিলিমিটার হয়ে যাবে। বুঝতে পেরেছো তো, এই নাটের উপরে তাহলে 4 মিলিমিটার এগিয়ে যাবে ওই বোল্টটা। তাহলে কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে লিড সমান হচ্ছে স্টার্ট ইনটু পিচ। পিচ তো এখানে বুঝেই গেছো, ক্রেস্ট টু ক্রেস্ট বা রুট টু রুট, বা যে কোনো একটা পয়েন্ট থেকে সন্নিকটস্থ থ্রেডের আরেকটা পয়েন্ট, ঠিক আছে? এটা তো বুঝে গেছো, স্টার্ট বুঝে গেলে তাহলে লিড বের করতে তোমার কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এখনও প্রায় কমপ্লিটের দিকে এসেছি, কিন্তু আরেকটা ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু পরে বোঝাবো, সেটাও একটু বলে দিই। সেটা বলেছিলাম যে ডেপথ বলেছিলাম। তাহলে ডেপথ কীরকম আমি বলেছিলাম, ফর্মুলাটা ডেপথ সমান হচ্ছে কি, ডেপথ তোমাদের বলে দিয়েছি যদিও, যে কী বলেছিলাম, রুট থেকে ক্রেস্ট পারপেন্ডিকুলার যে দূরত্ব তাকেই বলা হয় ডেপথ। তো ডেপথ সমান আমি কি বলেছিলাম, যে আমাদের এই যে মেজর ডায়া মানে বড় ডায়াটা, বিগ ডায়া বাই স্মল ডায়া মানে মাইনর ডায়া বাই 2, ঠিক আছে? ধরা গেল যদি এই মেজর ডায়াটা ধরো 18 মিলিমিটার আছে, আর এইটা যদি ধরো 16 মিলিমিটার আছে মাইনর ডায়াটা, এটা মেজর বা বিগ ডায়া, আর এটা যদি মাইনর এটা যদি স্মল ডায়া করি, তাহলে কি হবে, ফর্মুলাটা অনুযায়ী কি হবে, 18 - 16/2, তাহলে হচ্ছে 2/2, তাহলে হচ্ছে সমান 1 মিলিমিটার। তাহলে এইভাবে কিন্তু আমরা ডেপথও বার করতে পারি। আমাদের যদি মেজর ডায়ামিটার মাইনর ডায়ামিটার আমরা যদি জানতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডেপথও বার করে নিতে পারবো। এই জন্য বলেছিলাম, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। আমরা মেজর ডায়া পেয়ে গেছি, যেটাকে আমরা ব্ল্যাঙ্ক ডায়া বলতে পারি মেজর ডায়াটা। আর মাইনর ডায়া কি, আফটার কাটিং দ্য থ্রেডটা কাটার পরে যেটা সব থেকে স্মলেস্ট ডায়ামিটার, সেটাকে বলি মাইনর ডায়ামিটার। তাহলে এই দুটো ডায়ামিটার যদি পাই, তাহলে কিন্তু আমরা ডেপথও বার করে নিতে পারবো, যে এই থ্রেডগুলোর যে গভীরতা, এই যে থ্রেডের যে গভীরতা, এই গভীরতাটাও আমি বার করে নিতে পারবো। থ্রেডের যে গভীরতাটা, এটা আমরা বের করে নিতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি প্রতিটা তোমাদের পার্টস, এলিমেন্টস, হ্যাঁ, সব কিছু বুঝিয়েছি, সাথে কি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড থ্রেড বুঝিয়েছি, লিড বুঝিয়ে দিয়েছি, স্টার্ট বুঝিয়ে দিয়েছি। এইগুলো বুঝিয়েছি কেন, কারণ যখন তোমরা মেজারিং কোনো টুলস পড়বে, কি বলেছি আমি একটা কথা, যে অতি সূক্ষ্ম মাপ নেওয়ার কাজের জন্য আমরা সেখানে থ্রেডের নীতিকে কাজে লাগাই, আমরা স্ক্রু থ্রেডের নীতিকে।
যেমন মাইক্রোমিটার আমি একটা উদাহরণ দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এই লিড, স্টার্ট, পিচ এই ধরনের টার্মগুলো কিন্তু তখন আসবে। ঠিক আছে, তা আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো থাকবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে তারাও ব্যাপারটা জানতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।